আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি বেছে লেখো। এক আছে খরঘোড়া যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন এটা হবে নসরত শাহ। এরপর দুই ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় এটা হবে খলিফা। তিন শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তিধর্ম প্রচার করেন এটা হবে ইলিয়াস শাহ। এরপর দুই দিকে আছে নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। সালে একে আছে 1556 এটা হবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আর এরপর যেটা আছে এটা হলদিঘাটের যুদ্ধ এটা হবে 1576। এরপরে এটা 1529 আছে এটা হচ্ছে ঘরঘোড়া যুদ্ধ হবে। এরপরে বিল্লগ্রামের যুদ্ধ এটা হবে 1540। এরপরে পানিপথের প্রথম যুদ্ধ এটা আছে এটা হবে 1526। এরপরে তিনে থেকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি। এক আছে দিন ই ইলাহির প্রবর্তককে। দিন ই ইলাহির প্রবর্তক হলেন আকবর এবং এর মূল বক্তব্য কী ছিল? এর উত্তরটি হলো সুরহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন-ই ইলাহি নামে পরিচিত। এরপরে দুই আছে জাতি প্রথা কাকে বলে? এর উত্তরটি হলো মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান। তাই মুঘল সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে জাপ্তি বলা হয়। এরপরে তিন আছে কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন? এটা হবে 1498 খ্রিস্টাব্দে পর্তুগাল রাজা ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। এরপরে চার আছে মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম লেখো। মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম হলো সিরি ও তুকলকাবাদ। এরপরে পাঁচ আছে পর্তুগিজরা ভারতে কোন দুটি জায়গা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? পর্তুগিজরা ভারতের যে দুটি জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল সেটা হলো দমন ও চোল। এরপরে ছয় আছে জিজিয়া কর কাকে বলে? এর উত্তরটি হলো মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন ভারতীয় উপমহাদেশের সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লির সুলতানিতে জিজিয়া কর দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন। তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। এরপরে সাথে আছে কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো দিল্লির শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত
কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেষ শাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপরে 8 আছে হুন্ডি কাকে বলে? এর উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন: মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতুর মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। এরপরে 4 আছে টিকা লেখো যে কোনো 4টি। 1 আছে সুলতান রাজিয়া। এর উত্তরটি হলো রাজিয়া ছিলেন খুবই যোগ্য শাসিকা। সুলতানি যুগে তিনি ছিলেন প্রথম ও শেষ নারী শাসিকা। সিংহাসন আরোহণ: সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পূর্বে নিজ কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। তবে অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকুবউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান, কিন্তু রুকুবউদ্দিন ফিরোজের অযোগ্যতার সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিলে রাজিয়া অভিজাতদের একাংশ সেনাবাহিনী এবং দিল্লির জনগণের সমর্থন নিয়ে 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। রাজিয়ার ভূমিকা বা কৃতিত্ব: রাজিয়া তাঁর 4 বছরের স্বল্প শাসনকালে নানা প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যেমন এক সিংহাসনে বসেই তিনি সাম্রাজ্যের চারিদিকে বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠা করেন। এরপর লাহোর সুলতান বদাউন এর শাসকদের পরাস্ত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটান। 2 ব্যক্তিগতভাবে রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারে উপস্থিত থেকে অভাব অভিযোগ নিষ্পত্তি করা, ঘোড়ায় পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা প্রদর্শন করেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন এবং পুরুষের পোশাক পরে দরবার পরিচালনা করতেন। 4 রাজিয়া 40 চক্র বা বন্দেগান ই চিহলগানি নামে পরিচিত। অন্যায়ভাবে ক্ষমতা ভোগকারী তুর্কি অভিজাতদের ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হয়েছিলেন। এরপর যেটা হচ্ছে শেষ জীবন: ভাতিন্দার শাসক আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি বন্দিনী হন এবং পরে আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি যাওয়ার পথে 1240 খ্রিস্টাব্দে তিনি দুষ্কৃতীদের হাতে নিহত হন। ঐতিহাসিক নিজামের মতানুসারে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম। এরপরে 2 আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। এর উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন। কারণ সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেত পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। বাজারের ধরন: আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল: 1 মান্ডি শস্য বাজার, 2 সেরা-ই আদল কাপড় চিনি তেল প্রভৃতি, 3 পশুর বাজার, 4 প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার শাকসবজি মাছ। সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। বাজারের পরিদর্শক রাজকর্মচারী বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা-ই মান্ডি, দেওয়ানি রিসাত, বারিত প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। বাজারে সরকারি নিয়মাবলী: আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো: 1 সরকারে বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো, বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো।
2 কোনো ব্যবসায়ী ওজনে দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এরপরে 3 আছে বন্দে গান ই চিহলগানি। এর উত্তরটি হলো অর্থ বন্দে গান ই চিহলগানি বলতে বোঝায় 40 জন বান্দাকে নিয়ে গঠিত একটি সংগঠন। বন্দে গান ই চিহলগানি কথাটি তুর্কান ই চিহলগানি বা 40 চক্র নামেও পরিচিত। তুর্কান ই চিহলগানি শব্দের অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবারের একটি সংগঠন। প্রতিষ্ঠা ও অবসান সুলতান ইলতুৎমিশের আমলে এই সংগঠন গড়ে উঠেছিল। 40 চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর 40 চক্র ধ্বংস করেছিলেন। এরপরে 4 আছে মোগল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। এর উত্তরটি হলো মনসবদারি প্রথা। মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। ভারতে মনসবদারি প্রথা মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তিতে পরিণত হয়েছিল। অর্থ মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হতো। মনসবদার নিয়োগ। মনসবদারদের নিয়োগ ও পদোন্নতি ছিল সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদারদের মৃত্যুর পর সম্রাট তার সম্পত্তি দখল করতেন। বেতন ও কাজ। মুঘল যুগে মনসবদারদের যথেষ্ট বেতন দেওয়া হতো। 1000 মনসবদারদের মাসিক বেতন ছিল 4400 টাকা। 5000 মনসবদারদের মাসিক বেতন ছিল 30,000 টাকা। মনসবদারদের নির্দিষ্ট সেনাবাহিনী রাখতে হতো এবং সম্রাটকে সেনা দিয়ে সাহায্য করতে হতো। অনেক মনসবদারকে বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এরপরে স্তর বিভাগ। আইনি আকবরী গ্রন্থে মনসবদারদের 66টি স্তরে উল্লেখ থাকলেও বাস্তবে মনসবদাররা 33টি স্তরে বিভক্ত ছিল। উল্লেখযোগ্য কয়েকটি স্তর হলো 5000, 7000, 8000, 10000 মনসবদার প্রভৃতি। গুরুত্ব। মুঘল যুগের ইতিহাসে মনসবদারি প্রথার গুরুত্ব অপরিসীম। মনসবদারি প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। এরপর আছে জায়গিরদারি ব্যবস্থা। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। জায়গিরদারি সংকটের কারণ 1 জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেষ্টভাবে জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি ঘটার ফলে উর্বর জায়গির পাওয়ার আশায় জমিদারদের মধ্যে দলাদলি শুরু হয়। এরপর আছে 2 হিসাবের গরমিল। জায়গিরদারি সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গরমিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায় জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তা সরকারি হিসাব, আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। জায়গিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। ফলাফল। জায়গিরদারি সংকটের ফলে মুঘল সম্রাটগণ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। আয়ের অনিশ্চয়তার জন্য মনসবদাররা নির্দিষ্ট পরিমাণে সৈন্য রাখতেন না। এর ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয় এবং তার পতন ত্বরান্বিত হয়। এরপরে 5 আছে দাক্ষিণাত্য ক্ষত। এর উত্তরটি হলো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দক্ষিণ ভারতে মারাঠাদের
ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এরপরে আছে আকবরের রাজপুত নীতির বিশেষত্ব। এর উত্তরটি হলো ভূমিকা। ভারতবাসীরা মুঘলদের বিদেশি আক্রমণকারী মনে করত। আকবর রাজপুতদের আনুগত্য লাভ করে মুঘল শাসনকে ভারতীয় চরিত্র দিতে চেষ্টা করেন। তিনি বুঝতে পেরেছিলেন রাজপুতদের সাহায্য ছাড়া মুঘল সাম্রাজ্য দৃঢ় করা সম্ভব নয়। আকবরের রাজপুত মৈত্রী নীতির পদক্ষেপ: এক, বৈবাহিক মিত্রতা স্থাপন। আকবর রাজপুত বংশগুলির সঙ্গে মিত্রতা গড়ে তোলার উদ্দেশ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তিনি নিজে অম্বররাজ বিহারী মলের কন্যাকে বিবাহ করেন এবং নিজ পুত্রের সঙ্গে ভগবান দাসের কন্যা বিবাহ দেন। এরপর আছে 2, সামরিক নীতির প্রয়োগ। আকবর সামরিক শক্তি প্রয়োগ করে যে সমস্ত রাজ্য তার বশ্যতা স্বীকার করতে অগ্রাহ্য করত সেই সব রাজ্যগুলিকে গ্রাস করতেন। উদাহরণস্বরূপ বলা যায় মেবারের সিসোদীয় বংশের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি না হওয়ায় 1567 খ্রিস্টাব্দে উদয় সিংহের সঙ্গে ও 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের সঙ্গে আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়। এরপর আছে 3, উচ্চ রাজপদে নিয়োগ। মুঘল সেনাবাহিনী ও রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আকবর রাজপুতদের সামরিক ও অসামরিক উচ্চ পদে নিয়োগ করেন, যেমন বিহারী মল, ভগবান দাস প্রমুখ উচ্চ রাজপদে নিযুক্ত হয়েছিলেন। এরপর 4 আছে ধর্মীয় সমন্বয় স্থাপন। সম্রাট আকবর সমস্ত রকম তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন যাতে তিনি রাজপুতদের মিত্রতা লাভ করতে সক্ষম হন। এরপর আছে মূল্যায়ন। আকবরের রাজপুত মৈত্রী নীতির ফলে রণনিপুণ রাজপুত জাতি মুঘল সাম্রাজ্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়। তারা মুঘল সাম্রাজ্যকে মজবুত করে তোলে। এরপরে 5-এর আগে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক আছে মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। এর উত্তরটি হলো মোহাম্মদ বিন তুগলক তার শাসনকালে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য, এটা 2টি বলে দেবে যেহেতু তোমাদের 2টি বলেছে, 2টি পরিকল্পনার বিষয় আমরা আলোচনা করব। যেমন এক হচ্ছে প্রতীকী মুদ্রার প্রচলন। সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রার প্রচলন করেন এবং এক্ষেত্রে তিনি চীন ও পারস্য অধিপতিদের আদর্শ অনুসরণ করেন। সুলতান হিসেবে মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাগুলি নেন তাতে রাজকোষ শূন্য হয়ে গেলে অর্থ সংকটমোচনের লক্ষ্যে তিনি প্রতীকী মুদ্রার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু তার এই প্রতীকী মুদ্রা প্রচলন নীতিও ব্যর্থ হয়েছিল, কারণ মুদ্রা জাল হওয়া আটকানোর জন্য সরকারি তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে নকল মুদ্রায় বাজার ছেয়ে যায়। এরপর 2 আছে রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী সরিয়ে এনে দক্ষিণ ভারতে মুসলিম বসতি বৃদ্ধির পরিকল্পনা নেন। তিনি দেবগিরির নামকরণ করেন দৌলতাবাদ, যদিও দৌলতাবাদের রাজধানী স্থাপন চিরস্থায়ী হয়নি। সেখানে কিছুদিন থাকার পর তিনি পুনরায় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং জনসাধারণকেও দিল্লি প্রত্যাবর্তনে বাধ্য করেন। সুলতানের এই রাজধানী স্থানান্তরে পরিকল্পনা নিয়েও ব্যর্থ হয়। এরপরে বলা আছে তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও। এর উত্তরটি হলো, এরপরে যেটা আছে তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। মোহাম্মদ বিন তুগলক
পাগলা রাজা ছিলেন না, আসলে তার মধ্যে ছিল নতুন নতুন পরিকল্পনার ঝোঁক, অথচ অভাব ছিল ধৈর্যের। তাই তার কাজের লক্ষ্যে ভালো হলেও সেগুলি সার্থক রূপায়ণের অভাবে ব্যর্থ হয়েছিল। এরপরে দুই আছে, দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী কী পদক্ষেপ নিয়েছিলেন। এর উত্তরটি হলো, এটি বলে দেবে যে দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় থেকে। এই সময় থেকে রাজধানী হিসেবে ও ধর্মীয় কারণে দিল্লির গুরুত্ব বেড়েছিল। দিল্লি শহরে একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। জল সংকট কারণ, দিল্লির জল সংকটের কারণ এক হচ্ছে আরাবলী পাথুরে এলাকায় দিল্লির অবস্থান, 2 দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, 3 যমুনা নদী ঘন ঘন খাত পরিবর্তন করা প্রভৃতি। জল সংরক্ষণ ও জল সরবরাহের সুলতানদের গৃহীত ব্যবস্থা। সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলাধার হৌচি শামসি বা হৌসি সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতার বর্ণনায় 8 কোণ বিশিষ্ট এই জলাধারটি বর্ণনা আছে। এরপর আছে সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি 4 কোণা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌজি আলাই নামে পরিচিত ছিল, পরে এর নাম হয়েছিল হৌজি খাস। এরপরে সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলকাবাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটি জলাধার তৈরি করেছিলেন। এরপর হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরে জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালা সংস্কার করে শহরে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কী কী করা উচিত বলে তুমি মনে করো। এর উত্তরটি হবে, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বর্তমানে জল অপচয় রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেমন হচ্ছে জলের ব্যবহারের পরিমাণ হ্রাস করা, জলের উৎসকে সুরক্ষিত রাখা এবং জল অপচয় রোধে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া বৃষ্টির জল সংগ্রহ করা ও পুনর্ব্যবহারের মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জল ব্যবহারের হ্রাস, রান্নার সময় বা শাকসবজি ধোয়ার জন্য শুধু প্রয়োজনীয় জল ব্যবহার করা প্রয়োজন। এছাড়া হচ্ছে কাপড় ভিজিয়ে ও ধুয়ে ফেলার জন্য পর্যাপ্ত জল ব্যবহার করা প্রয়োজন। এরপর আছে গোসলের জন্য সময় বালতি ব্যবহার না করে ঝর্ণা ব্যবহার করতে পারে, যা হচ্ছে জল সাশ্রয় একটা সাহায্য করে। এরপর আছে বাগান করার সময় বৃষ্টির জল ব্যবহার করা প্রয়োজন, বা এটা হচ্ছে ভূগর্ভস্থ জল ব্যবহার না করা উচিত। এছাড়া রাস্তার ধারে যে সমস্ত ট্যাপগুলি থাকে সেগুলি থেকে যাতে জল অপচয় না হয় সেগুলির দিকেও নজর রাখা উচিত। এবং আমাদের প্রধানত যে সমস্ত জল পানযোগ্য বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে সমস্ত জলগুলো প্রয়োজন, যেমন হচ্ছে পানযোগ্য বা রান্না করার জল, এই সমস্ত জলগুলি হচ্ছে আমরা হচ্ছে ভূগর্ভস্থ জল ব্যবহার করব, এবং বাকি বাগানে জল দেওয়ার জন্য বা অন্যান্য কাজে যে সমস্ত আমরা জল ব্যবহার করব সেগুলি হচ্ছে সাধারণ জল ব্যবহার করা উচিত বলে মনে করি। এরপরে হচ্ছে তিনি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। এর উত্তরগুলি হলো, দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণের সুলতানি সাম্রাজ্যে বিদ্রোহ দেখা দেয়। এই সুযোগে সঙ্গমের 2 পুত্র হরিহর ও বুক 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপর যেটা আছে পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা। নগরটি রোম শহরের মতোই বড় দেখতে, বড়ই সুন্দর। নগরে ও বাড়িগুলি বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত, মাঝে মাঝে আছে দিঘি। রাজপ্রাসাদের কাছে আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরে লোকসংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিগলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্য দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এরপর আছে এই শহরটির মতো এত খাওয়া পড়া ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়।
রাস্তা ও বাজারে ভারবাহী এত সার চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।